আমি লেফটেন্যান্ট কমান্ডার মুসাদ কায়েন কিনা এখন নিজের হাঁটুর বয়সী এক মেয়েকে বিয়ে করব? অসম্ভব আম্মা। আমিনা বেগম একটু বিচলিত হলো ছেলের প্রত্যাখ্যানে, তবুও নিজেকে সামলে নিয়ে ধীর গলায় বলে, আমি তোর মা মুসাওয়াত, আমি তোর ভালো মন্দ বুঝি। ভালো মন্দ বোঝো সেটা আমিও জানি, তাই বলে অসমবয়সী একটা মেয়েকে বিয়ে? অসম্ভব আম্মা। আমার বয়স দেখো আর মেয়েটার বয়স দেখো, এটা কখনোই সম্ভব না আম্মু। আমিনা বেগম ঢোক গিলে নিজের বিচলিত ভঙ্গি লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি সাবরিহার বাবা সফিউলের কাছে কথা দিয়েছিলাম, লোকটা বেঁচে নেই, তাই বলে আমি আমার দেয়া কথা রাখবো না? তুই কি চাস আমি নিমক হারামের কাতারে পড়ি? কথা দিয়ে কথা না রাখার শাস্তি আমাদের ধর্মে কি তা নিশ্চয়ই বলা লাগে না? মুসাওয়াদ একটু থমকালো, তারপর বলে, কি বলতে চাইছো আম্মা? আমি আমি অনেক আগেই তোর আর সাবরিহার বিয়ে ঠিক করে দেখেছিলাম। হুট করেই শফিউল ভাই মারা যাওয়াতে আমি চাইছি না কথার কোনো খেলাফ হোক। তুই ক্যাম্পাস থেকে এসেছিস 3 বছর পর, চলে যাওয়ার পর আবার কবে আসবি তার ঠিক নেই। এখানে আমি একা থাকি, এর থেকে যদি তোর উসিলায় আমি একটা সঙ্গী পাই, মানে সাবরিহাকে আমার নিজের কাছে রাখি, তাহলে তো খারাপ হয় না। মা, তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করছো আমাকে। তুই যদি ভাবিস তাহলে তাই করছি। নিজে তো ক্যাম্পাসে গেলে খবরই থাকে না, আমারও খবর নিস না। আমার বয়স হয়েছে, আমার কথা বলার জন্য একটা মানুষ লাগে পাশে। আমার মুখের দিকে তাকিয়ে না হয়। আবার একই কথা আম্মা। আমিনা বেগম থমকালেন, তারপর অভিমানে মুসাওয়াদের রুম থেকে উঠে চলে গেলেন। মুসাওয়াদ তাকিয়ে রইল মায়ের চলে যাওয়ার দিকে। মুসাওয়াদের বাবা এয়ারফোর্সে ছিলেন। ও যখন ক্লাস 8-এ পড়তো তখন একটা প্লেন দুর্ঘটনায় বাবা মোরসালিন শহীদ হয়েছিলেন। তারপর মাই মুসাওয়াদকে আগলে রেখেছে। মুসাওয়াদ যখন প্রথম আর্মিতে অ্যাপ্লাই করেছিল তখন লুকিয়েছিল আমিনা বেগমের কাছ থেকে, এবং হুট করে অসুস্থ হয়ে যাবার কারণে আইএসএসবি পরীক্ষা দিতে পারেনি মুসাওয়াদ। তারপর অনিচ্ছা সত্ত্বেও নেভিতে অ্যাপ্লাই করলো। কারো রেফারেন্স ছাড়াই নেভিতে জব হয়ে গেল মুসাওয়াদের। প্রথম যখন আমিনা বেগমকে জানানো হলো, আমনা বেগম সে কি কান্নাকাটি! সে বরাবরই একই কথা বলছিল, বাবাকে যেভাবে হারিয়েছে বাবার একমাত্র চিহ্ন হিসেবে মুসাওয়াদকে আমিনা বেগম হারাতে পারবে না। তখন মুসাওয়াদ মাকে অনেক বুঝিয়েছে। মায়ের মন শক্ত প্রকৃতি হলেও ছেলের দিকটা তিনি ভীষণ নরম। মুসাওয়াদ নেভিতে জয়েন করার প্রায় 7 মাসের মতো মুসাওয়াদের সাথে কথা বলেনি আমিনা বেগম। তারপর মুসাওয়াদ ছুটিতে এসে মাফ চেয়ে বলেছিল মা যা বলবে তাই করবে, শুধু নেভিতে যাতে থাকতে না দেয়। আমিনা বেগম তখনও অভিমানে চুপ করেছিলেন। আর তখন থেকে এখন পর্যন্ত প্রায় অনেকগুলো বছর এখনো মায়ের আর্তনাদ চোখে মুখে ওঠে। মায়ের কথা চিন্তা একটা সিদ্ধান্ত নেয় মুসাওয়াদ। তারপর লম্বা শ্বাস ফেলে উঠে মায়ের রুমের সামনে দাঁড়িয়ে কিছুটা জড়তা নিয়ে মায়ের দরজায় নক করে। দরজা নক হতেই চোখের পানি মুছিয়ে ভারী গলায় আমিনা বেগম বলে, এসো। মুসাওয়াদ একটু ঠোঁট চিপে হাসলো। তারপর মা তাও না, কথায় না মানলে একটুকুতেই কিশোরী ন্যায় অভিমান করে গাল ফুরিয়ে কান্নাকাটি করে বসে। মুসাওয়াদ আর কিছু ভাবলো না, ধীরে এসে মায়ের কোলে মাথা রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। এটা মুসাওয়াদের সুন্দর একটা দিক। যদি সে মাকে কিছু বলতে চায় বা কিছু চাওয়ার থাকে তাহলে সে অনুমতি ছাড়াই আগে মায়ের কোলে শুয়ে পড়ে। আমিনা বেগম ছেলের কাণ্ডে মনে মনে হাসলেন। সেও রাজি হলোই, তবে কেন এত পেঁচায় ছেলেটা? মুসাওয়াদ অনেকটা সময় শুয়ে থেকে ধীর গলায় জিজ্ঞেস করে, মেয়েটার নাম কি আম্মা? সাবরিহা ইনায়াত। শ্বাস ফেললো মুসাওয়াদ, তারপর বলে, বাচ্চা একটা মেয়ে। পেলে বড় করে নিবি। চোখ বড় করে মায়ের দিকে তাকিয়ে মুসাওয়াদ অবাক গলায় বলে, বাই এনি চান্স তুমি কি ওকে আমার সাথে পাঠানোর পরিকল্পনা করছো আম্মু? না না, আমিই পালবো। কিছু পরে? এবার এইচএসসি দিয়েছে, উজ্জ্বল ছাত্রী। গম্ভীর হয়ে যায় মুসাওয়াদের মুখ। তারপর বলে, ওর আর আমার বয়সে ডিফারেন্স জানো আম্মা? বেশি না বাবা, মাত্র 13। তোর বাবা আর আমার 16 বছর ছিল। এটা এমন কিছুই না। মেয়েটা তোর জন্য পারফেক্ট, আমার উপর ভরসা রাখ বাবা।
চুপ রইল মুসাওয়াত। তারপর আবারও সময় নেই। ততক্ষণে আমেনা ছেলের চুলে হাত বুলাচ্ছিল। তাতে একটু চোখ বন্ধ রেখে মুসাওয়াত কিছু একটা ভাবে। যতটা জড়তা ছিল বাবা আর মায়ের বয়সের ব্যাপারে শুনে একটু কমেছে। কিন্তু সাবরিহাকে কখনো ক্যান্টনমেন্টে নিয়ে যাবে না মুসাওয়াত। এই পুচকে মেয়েকে নিয়ে গেলে তার মান সম্মান যাচ্ছে তাই হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে অনেকটা সময় চোখ বন্ধ করে জিজ্ঞেস করে, বিয়ে কবে? আমেনা বেগমের মুখে হাসি ফুটল। তাই কোনো মতে নিজের হাসি চেপে নিয়ে বলে, আজকে রাতে ঘরোয়া ভাবে একদম তুলে আনবো। কি? চেঁচিয়ে লাফ দিয়ে উঠে বসে মুসাওয়াত। তার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। তারপর হতবম্ব গলায় বলে, তুমি আগে থেকে সব ঠিক করে রেখেছিলে তাই না মা? তুমি আগে জানতে আমাকে কোনো না কোনো ভাবে রাজি করিয়ে ছাড়বে। আম্মা, তোমার এত জেদ। আর কিছু বলতে পারলো না মুসাওয়াত। উঠে বেরিয়ে গেল মায়ের রুম থেকে। ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টি হাসলেন আমেনা। ছেলেটা যদি একটু মায়ের মন বুঝতো, মেয়েটার প্রতি একটু মায়া হলে কয়েক মাস পর পর হলেও ছেলে বাসায় ফিরবে। তখন না হলে এক ছেলেটাকে দেখতে পারবে। আর এমন চলতে থাকলে ছেলের বিয়ে তো দূরে থাক, দেখাও অমাবস্যার চাঁদের মতো ব্যাপার হবে। দীর্ঘশ্বাস ফেললো আমেনা। বিয়েটা শুধু হয়ে গেলেই আমেনা বেগম এখন নিশ্চিত। ওয়াশরুম থেকে বেরোতেই বিছানার ওপর একটা সাদা পাঞ্জাবি দেখে মুসাওয়াত একটু থমকায়। তারপর বুঝতে পারে মা দিয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও তা পরে নিয়ে রেডি হয়। এর মধ্যে আমেনা বেগম সবুজ ও সোনালী মিশেলের একটা শাড়ি পরে দরজার সামনে দাঁড়িয়ে মুসাওয়াতকে ডেকে বলে, এই বাবু, হয়েছে তোর, দ্রুত আয়। হুট করে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মুসাওয়াদের। ঢোক গিলে কথা বলতে চাইলো, তবে গলা দিয়ে একটা শব্দ বের হলো না মুসাওয়াদের। তাই মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আত্মীয় স্বজন বলতে তেমন একটা মানুষ নেই আমেনা বেগমের, তাই কাউকে জানানোর প্রয়োজন মনে করলেন না তিনি। মুসাওয়াত বের হতেই ব্যস্ত গলায় বলে, এই বাবু, তুই ড্রাইভ করতে পারবি নাকি আমি উবার ডাকবো? মুসাওয়াত মাথা নাড়িয়ে বাসা থেকে বেরিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, আমার ওদিকে যায়নি আম্মা, আমি পারবো ড্রাইভ করতে, আসো। আমেনা বেগম হাসলেন। ছেলেটা ছোট ছোট অভিমান তার ভালোই লাগে। তখন মনে হয় ছোট ছোট বেলায় ফিরে গেছে। আমেনা বেগম হাসলেন। তারপর নিজের রুমে যেয়ে মুসাওয়াদের বাবা মুরসালিন সাহেবের ছবির সামনে দাঁড়িয়ে আলতো হাসলো। তারপর ধীর গলায় বলে, আমাদের মুসাওয়াদ কত বড় হয়ে গেছে গো মুসাওয়াদের বাবা। আজকে ওর বিয়ে। আমি আগে থেকেই সব ঠিক করে রেখেছিলাম, কারণ ছেলেটা বদের হাড্ডি হয়েছে। তাই নিজেই সব ঠিকঠাক করে তারপর বললে এখন ধরে বেঁধে বিয়ে করাতে নিয়ে যাচ্ছি। সাবরিয়া মেয়েটা ভারী মিষ্টি জানো, মুসাওয়াদকে নাকানি চুবানি খাওয়াবে। ও বলতে তো ভুলে গেছি, মেয়েটা কিন্তু আমার কলেজের স্টুডেন্ট ছিল আর আমার প্রিয় ছাত্রী। দোয়া করো ছেলেটা একটু শান্তিতে যাতে থাকে। এখন চলি, দেরি হয়ে যাচ্ছে আমার। কথাটা বলেই সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। তারপর বাসা লক করে নিচে নেমে আসে আমেনা বেগম। মুসাওয়াত গাড়িতে বসে ফোনে থাকা বাবার ছবির সাথেই টুকিটাকি কথা বলছিল। মাকে আসতে দেখে দ্রুত ফোন লক করে গম্ভীর মুখে বসে থাকে। আমেনা বেগম ধীরে গাড়িতে উঠে বসে। আমেনা বেগম শান্তভাবে গাড়িতে উঠে সাবরিহাদের বাসার ঠিকানা বলতে গাড়ি চলতে শুরু করে সাবরিহাদের বাসার দিকে। সাবরিহাদের বাসার ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে মুসাওয়াত। ভীষণ নার্ভাস লাগছে মুসাওয়াদের। কেমন একটা থমথমে পরিস্থিতি। মা যে সেই কখন রুমের ভিতরে ঢুকলো তার আর কোনো খবর নেই। পাশে রুমের পর্দা ধরে কয়েকটা মেয়ে উকিঝুঁকি দিয়ে শুধু মুসাওয়াতকে দেখছে। এতটা অস্বস্তিতে বোধ হয় মুসাওয়াত আর কখনোই পড়েনি। এর মধ্যে ছোট একটা মেয়ে দৌড়ে এসে মুসাওয়াদের পাশে বসে। মুসাওয়াত মাথা তুলে পাশে তাকায়। ছোট্ট মেয়েটা লাল ফ্রক পরা, সাথে তার মাথায় দুটো ঝুঁটি বাঁধা, একদম পুতুলের মতো লাগছে। মেয়েটা অনেকটা সময় গোল গোল চোখে মুসাওয়াতের দিকে তাকিয়ে থেকে হুট করে কান্না করে বলে, সিস্টার মারছে। ভরকে যায় মুসাওয়াত। আশেপাশে তাকায়, কেউ এগিয়ে আসছে না। তাই ঢোক গিলে মেয়েটাকে নিজের কোলে তুলে জিজ্ঞেস করে, কি হয়েছে, কাঁদছেন কেন, কে মেরেছে? সিস্টার। চোখ বড় বড় করে পবন। তারপর বলে, নাম কি আপনার? জুবাইদা। চোখে পলক ফেলে আবারও মাথা তুলে তাকায়। মেয়েগুলো এখনো পর্দায় ঝুলে আছে, অথচ বাচ্চা কাঁদছে, কেউ আসছে না। বিরক্ত শ্বাস ফেললো মুসাওয়াত। তারপর জিজ্ঞেস করে, আপনার সিস্টারের নাম কি?
চাপরিয়া। মুসাওয়াত ঢোক গিলল। বাচ্চা মেয়েটা সবার নামে পিন্ডি চটকাচ্ছে, তাহলে মুসাওয়াদের নাম কি বলবে? নিজের ভাবনায় বিভোর হয়ে জোরপূর্বক হাসতে চাইল। এলো কিছুটা, মেয়েটা আবারও থামে, তারপর নিজের আধো বুলিতে জিজ্ঞেস করে, তুমি হাঁটো কেন? মুসাওয়াদের ঠোঁট আর একটু প্রসারিত হলো, সাথে সুবাইতার জুটি ঠিক করে দিতে দিতে বলে, এমনি। আপনাকে মেরেছে কেন? সিস্টার নেপেস দিবই। এবার বুঝলো বাচ্চা মেয়েদের এসব নিয়ে একটু একটু আবদার থাকবেই, তাই বলে মারতে হবে। মনে মনে আরো অনেক কিছু ভাবলো। এর মধ্যে সুবাইতা আবারও জিজ্ঞেস করে, হলো যা ভেবেছিল তাই হলো, তবুও ঢোক গিলে ছোট নামটা বলল। কায়ান। মুসাওয়াত ঠোঁট টিপে নিজেকে সামনে মাথা নাড়িয়ে বলে, হুম, মুসাওয়াদ। খুব আগ্রহী হয়ে বলল সুবাইতা। মুসাওয়াদের চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, ভাই তুই আমার নাম আর বলিস না, তবুও আমার আকিকা দেয়া নামটাকে ইন্নালিল্লাহ পর্যায়ে নিস না। কিন্তু মুখে কিছু বলতে পারলো না, কিছুই না। বাচ্চা মানুষটাকে বলবেই বা কি? তার থেকে ভালো চুপ থাকা, তাই চুপ হয়ে বসে রইল মুসাওয়াদ। বাসায় থাকার দরুন গালে কিছু খোঁচা খোঁচা দাড়ি রাখা হয়েছিল, তাতে সুবাইতা নিজের ছোট্ট হাত বুলাতে বুলাতে আবার বলে, থামকালো মুসাওয়াত, কি হয় এই ছোট্ট প্রাণটার? কি বলবে? আপনি আপনার হবুদুলা ভাই, উডবি ব্রাদার ইন ল? ছি! মুসাওয়াত ছোট্ট বাচ্চাদের কাছে এসে এসব কি ভাবছিস তুই? কি সব আবল তাবল কথা? তবুও মুখে হাসি টেনে স্বাভাবিক গলায় বলে, ভাই। কথাটা শুনে সুন্দর মতো আঙ্গুল নাড়িয়ে নিজের মতো করে মুসাওয়াদের মুখটা নিজের দুই হাতে নেয় সুবাইতা, তারপর বলে, হাসি পেল তবুও মাথা নাড়িয়ে বলে। এর মধ্যে সাবরিহার চাচা বাসায় ঢুকলো। বয়স্ক লোক দেখে মুসাওয়াত সাবাইতাকে নিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। লোকটা গম্ভীর মুখে সালাম নিয়ে মুসাওয়াতকে পা থেকে মাথা পর্যন্ত চোখে পর্যবেক্ষণ করে। পাশের সোফায় বসলো। তিনি বসতেই একজন বৃদ্ধ হুজুর রুমে প্রবেশ করলো, সাথে সাবরিহার কাজিন আরো কিছু মানুষ। মুসাওয়াত বুঝলো এখন বিয়ে পড়ানো হবে, তবে বাসাটা এমন শান্ত ও গম্ভীর। তবুও মুখে কিছু না বলে সুবাইদাকে কোলে নিয়েই বসে রইল। সুবাইতা এটা ওটা বলছে, আর কিছুক্ষণ পর পর মুসাওয়াদের গালে হাত দিচ্ছে। ধারে ধরে টানাও পড়ছে কয়েকটা। যদিও একটু অস্বস্তি লাগছিল, তবে মেয়েটার সামনে এটা আর এমন কি। মুসাওয়াদ এমন বাচ্চাদের সংস্পর্শে খুব একটা আসেনি, তাই আরো বেশি হেরিটেজাস লাগছে। ধীর ভঙ্গিতে লাল শাড়ি ও দোপাট্টা পরা সাবরিহা এগিয়ে এলো। তার চুরির নুপুরের শব্দ সারা রুমে বারংবার ঝংঝার তুটছে। সারা রুমের সাথে একটা মিষ্টি রজনীগন্ধা ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। মুসাওয়াদ টের পেল ওই হাঁটুর বয়সী মেয়েটা রুমে প্রবেশ করেছে, তবে কোনো একটা অদৃশ্য জড়তার কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। সাবরিহাকে ধীরে তার পাশে বসানো হলো। মেয়েটা জড়তা অস্বস্তিতে মাথা নিচু করে আছে। সাবরিহা বসাতেই সবাই নড়ে চড়ে ওঠে, আর সাবরিহার চাচা হুজুরকে দোয়া পড়তে বলে। সাবরিয়া দম বন্ধ বসে আছে, এক হাতে ওড়না পেঁচিয়ে অনেকটা জড়তা নিয়েই তীর তীর পল্লবে চোখ তুলে মুসাওয়াদের দিকে তাকায়। মুসাওয়াদ কি মনে করে হুট করেই তাকিয়ে চোখ পড়ে যায়। দুজনেই কিছুটা ভরকে যায়। সাবরিহা লজ্জিত মুখে আবারও চোখ নামিয়ে নিল, কিন্তু মুসাওয়াদ বোকার মতো সাবরিহার শ্যাম বর্ণের মুখটার দিকে তাকিয়ে রইল। সাথে অবাক হলো। সে মেয়েটাকে অস্বস্তিতে ফেলতে চায়নি, তবে কেন এমন হলো? কেন একই সাথে তাকাতে হলো তাদের? ঢোক গিল এমন ভাবে কখনো মুসাওয়াদ ভরকায়নি। তাহলে কি হলো? হুজুর নিজের দোয়া পড়ে কনের উদ্দেশ্যে বলে, আপনি মৃত মুরসালিন কাদিরের একমাত্র পুত্র মুসাওয়াদ কায়ানকে 15,15,105 টাকায় বিবাহ করতে রাজি? বোকা হয়ে যায় বাসার সবাই। মনে মনে হেসে ফেললো সাবরিহা। ম্যাডামকে মজা করে এই অ্যামাউন্টের কথা বলেছিল, আর ম্যাডামও এটাকে সাংঘাতিকভাবে সত্যি বিয়ের কাবিন দিয়ে দিল। আমেনা বেগম এগিয়ে এসে সাবরিহার মাথায় হাত রাখে। সাবরিহা ধীরে মাথা তুলে আমেনা বেগমের দিকে তাকায়, তবে মা সুমি বেগমকে দেখা গেল না। ঢোক গিল তাই আমেনা বেগম সাবরিহার মাথায় আলতো হাতে হাত বুলিয়ে বলে, আমি জানি কাবিনের কথাটা তুই মজায় বলেছিস, কিন্তু আমি মনে রেখেছি, তাই অবাক হবি না। আপাকে খুঁজছিস? আমায় ভরসা রাখ। আপা না থাকলেও
আজকের পর থেকে তোকে আগলে রাখবো। আমার ছেলে কিন্তু দায়িত্ব নিতে জানে, ঠকবি না। বিশ্বাস করে দেখ একবার। কথা শেষ করার পূর্বেই মাথা নিচু করে ঢোক গেল সাবরিহা। তারপর চোখ বন্ধ করে আলতো বড় শ্বাস টেনে ধীর গলায় বলে, জি আলহামদুলিল্লাহ, কবুল। আমি ওনাকে আমার স্বামী রূপে কবুল করলাম। কলিজা ধরফর করে উঠল মুসাওয়াদের। কেন হলো মুসাওয়াদ জানে না, তবে কলিজাটা এমন নিজের জায়গায় নেই। মেয়েটা তাকে আজকেই সরাসরি প্রথমবার দেখলো, অথচ এত ধীর তার গলার স্বর। সাবরিহা বিয়ে কবুল করতেই সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। সাথে সাবরিহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো। আমেনা বেগম এত সময়ের বন্ধ রাখা শ্বাস ছাড়লো। তারপর ছেলের দিকে তাকালো। হুজুর এবার মুসাওয়াদকে জিজ্ঞেস করলেন, আপনি কি সাপিউল সাহেবের প্রথম কন্যাকে নিজের স্ত্রী হিসেবে কবুল করেছেন? ঢোক গিল মুসাওয়াদ। তার কোলে এখনো সুবাইতা বসে আছে। কেন যেন একটা বড় দায়িত্ব তার সামনে দাঁড়িয়ে আছে। তার মা, মেয়েটার অভিভাবক বলতে বাবার অবর্তমানে স্বামী হিসেবে সে থাকবে। আর এই পরিবারের কিছু হয়ে গেলে তার কোলে সুবাইতা। একটা শ্বাস ফেললো, তারপর ধীর গলায় শুধালো, আমি তাকে আমার স্ত্রী রূপে কবুল করলাম। সাথে এই পরিবারের, আমার স্ত্রীর মৃত বাবার অবর্তমানে তার মা এবং বোনের সকল দায়িত্ব আমি গ্রহণ করলাম। গ্রহণ, দায়িত্ব, কর্তব্য। কে ভেবেছিল সে এটা বলবে? কেন বলেছে? কিসের কারণে? মুসাওয়াদ জানে না। সে জানে এত মানুষের সামনে এত বড় কথা বলা উচিত হয়নি। কিন্তু সাবরিহার চাচার অভিব্যক্তি মুসাওয়াদের পছন্দ হয়নি। তার তীক্ষ্ণ চোখ তাকে অন্য কিছু ইঙ্গিত করছিল। ওই লোকের চাহনি। ঘরের সবাই একটু অবাক হলো। এই কথা শুনে সাবরিহা কান্নায় ভেঙে পড়ল। আহ, একটা কবুলে কতটা শক্তি! সে একটা অভিভাবক পেয়েছে, মাথায় হাত রাখার মানুষ পেয়েছে, সাথে নিজের পরিবারের জন্য একটা নিশ্চিত ছায়া। আমেনা বেগমের মুখে হাসি ফুটল, সাথে মনে মনে বলল, মুরসালিন কাদিরের যোগ্য পুত্র। কোনো দায়িত্ব থেকে সে পালায় না। এখন কেমন গর্বিত বোধ হচ্ছে এই রত্নকে নিজের গর্ভে ধরে। ঘরের কোনায় কোনায় ফিসফাস উঠলেও কাজী সাহেব ধীরে বললেন, আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হলো। সবাই আলহামদুলিল্লাহ বলল। সাবরিহা চাচা আর বসলো না, চোখ মুখ কুচকে চলে গেল। মুসাওয়াদ তাকিয়ে তার প্রস্থান দেখলো। অদ্ভুত মানুষ। ভাইয়ের মেয়ে আর নিজের মেয়ের পার্থক্য ঠিক কতটুকু হতে পারে? ঠিক কতটা পার্থক্য থাকার কারণে এতটা হিংসা অথবা অহংকারও এই বিয়েতে অথবা একটা কথায় অখুশি হতে পারে মানুষ? মুসাওয়াদ জানে না। তবে এতদিনের মিলিটারি জীবনে মানুষ চেনার একটা সূক্ষ্ম ধারণা মুসাওয়াদের হয়েছে। তাই হয়তো প্রথম ঝলকেই মুসাওয়াদের আগে থেকেই এমন ভাবনা এলো, জীবন, তবুও জীবন সুন্দর। সাবরিহাকে নিজের রুমে নিয়ে যাওয়া হয়েছে অনেকটা সময়। মুসাওয়াদ এখনো ড্রয়িং রুমে বসে আছে। তার কোল থেকে সুবাইতা নামছেই না। তবে বিয়ের আগে আর বিয়ের পরে একটা অদ্ভুত অনুভব হচ্ছে মুসাওয়াদের। এই নিষ্পাপ মুখটায় কিছু একটা আছে। সাথে হুট করে চোখে ভেসে উঠল এক শ্যামবর্ণের লাল শাড়ি পরা জড়তায় মুড়ানো মুখ। আমেনা বেগম এলেন ঠিক তখন, সাথে সুমি বেগম। তাকে কোথা থেকে আমেনা বেগম ধরে এনেছে কে জানে। সুমি বেগম এসে মুসাওয়াদকে দেখে হাসলো। মুসাওয়াদও তাকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। সুমি বেগম স্পষ্ট হলেন বুঝি হাস্যোজ্জ্বল গলায় ধীরে ধীরে বলে, বাবা, তুমি এখানে না বসে সাবরিহার রুমে যাও আর সুবাইতাকে আমার কাছে দাও। মুসাওয়াদ মৃদু হেসে বলে, না মা, ও আমার কাছেই থাক। বাকিটা বলতে কেমন জড়তা লাগছে। সুমি বেগম হাসলেন। ছেলেটা কি সুন্দর, তাকে মা বলে ডাকলো। মনে হচ্ছে কত আগের থেকে পরিচয়। তাই নিজে থেকেই বলে, ওই যে বাম দিকের রুমটা সাবরিহার, যাও। কথাটা বলেই সুমি বেগম আমেনা বেগমকে টেনে নিয়ে গেল। কথা বলার সময়টা পর্যন্ত দিল না। মুসাওয়াদ একটু অস্বস্তিতে পড়লো। তবে সুবাইতা নিজে থেকে আঙুল দিয়ে একটা রুম দেখিয়ে বলে। মুসাওয়াদ জড়তা নিয়ে হেসে পা বাড়ালো সাবরিহা রুমের দিকে। তারপর রুমের সামনে দাঁড়িয়ে নক করতেই ভেতর থেকে জবাব এলো, আসুন। ধীরে দরজাটা খুলে মুসাওয়াদ ধীর পায়ে রুমে ঢুকলো। সাবরিহা ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় তাকিয়ে মুসাওয়াদের রুমে প্রবেশ করতেই গম্ভীর অথচ ভাঙা গলায় বলে, ওখানেই দাঁড়ান। সাথে সাথে দাঁড়িয়ে যায় মুসাওয়াদ। তারপর প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকাতেই সাবরিহা আয়নায় চোখ রেখেই ধীরে বলে, আপনার জন্য আমার এসএসসির রেজাল্ট যে খারাপ হয়েছে তা কি জানেন?
কথাটা বলেই সে চেয়ারটা থেকে উঠে দাঁড়ায়। তারপর ঘুরে মুসাওয়াতের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কে বলেছিল সেদিন ছুটির সময় গার্লস স্কুলের সামনে আসতে? ওই যে সর্বনাশ করলেন আমার, সেই সর্বনাশ হয়েই আমার জীবনে ঢুকলেন কেন বলুন তো? আমার সর্বনাশ? একটু অবাক হলো মুসাওয়াত। মেয়েটাকে কি নির্লজ্জ বলে আখ্যা দেবে মুসাওয়াত? কিন্তু কোথায় যেন একটা জড়তা কাজ করছে। ঢোক গেল মুসাওয়াত। সে এখনো বোকা চোখে সাবরিহার দিকে তাকিয়ে আছে। সাবরিহা বিরক্তি নিয়ে শ্বাস ফেলে সুবাইদাকে উদ্দেশ্য করে বলে, সুবাই বাবু, লিপি দেবে? দিবই। তাহলে এক কাজ করো, এখন ভাইয়ের কোল থেকে নেমে আম্মুর কাছে যাবে, তারপর আমি ডাকলে আসবে। তাহলে সিস্টারের সব লিপি দিয়ে দিব। সত্যি? হুম। আর অপেক্ষা করলো না, উল্টো মুসাওয়াদের কোল থেকে যেতে চাইলো। মুসাওয়াদও বোকার মতো নামিয়ে দেয়। সাবরি এখনো বোকা মুখে তাকিয়ে থাকা মুসাওয়াদকে দেখলো। মৃদু হেসে এগিয়ে রুমের দরজা বন্ধ করতে মুসাওয়াদ ভাবনার ভাঙে। তবে সে কিছু বলার আগেই সাবরিয়া বলে, ধন্যবাদ। কেন? কপাল কুচকে জিজ্ঞেস করে মুসাওয়াদ। তা দেখে সাবরিয়া একটু হাসলো, তারপর বলে, এই যে দায়িত্ব নিলেন, যদিও আপনার একার উপর সবকিছু একেবারে ছেড়ে দিব না, তবে এই যে ওই যে আমি আছি তো, এই কথাটা বলার মানুষের অভাব ছিল আমাদের। এখন আপনি তো তাও পূরণ করে দিলেন। মুসাওয়াত কিছুটা অপ্রস্তুত হয়েই সাবরিহার দিকে তাকালো। সাবরিহার গলায় একটা অদ্ভুত কোমলতা ছিল, যেন সে একেবারে নিঃশেষ মুসাওয়াতকে পরবর্তী কিছু করতে প্রলোচিত করছিল। তবে তার চোখের মধ্যেও সে কিছুটা দ্বিধা অনুভব করছিল। আমি জানি আপনি কিছু বুঝতে পারছেন না, তবে ধৈর্য ধরুন। আমি আপনার থেকে কিচ্ছু লুকাবো না। আপনার মায়ের বাছাইকৃত আপনার যোগ্য হয়ে দেখাবো। এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সাবরিয়া খুব সাবধানে ধীরে কথাগুলো বলল। তার কণ্ঠে কোনো রুক্ষতা ছিল না, বরং এক ধরনের মিনতি ছিল। একটা অদ্ভুত আনন্দ ছিল, যেন সে নিজের অবস্থান জানাতে চায়, কিন্তু কখনোই চাপ প্রয়োগ করতে চায় না। তবে মুসাওয়াদের সাথে মিশে থাকতে চায়। মুসাওয়াদ কিছুটা অস্বস্তি অনুভব করলো, তবে তার মুখে কোনো জবাব দিল না। সাবরিয়া তীব্রতা ছাড়া এক ধরনের স্থিতিশীল শান্তির সঙ্গে এগিয়ে এসে একদম মুসাওয়াদের সামনে দাঁড়ায়। তারপর মুসাওয়াদ মুখ তুলে মুসাওয়াদের চোখে চোখ রাখে। মুসাওয়াদ সাবরিহা থেকে ভালোই লম্বা চওড়া, আর সাবরিহা মুসাওয়াদের বুক সমান, তাই তার সাথে কথা বলতে হলে এভাবে মুখ তুলেই তাকাতে হবে। সাবরিহা মুসাওয়াদের চোখে চোখ রেখে একটা ঢোক গিলে মুসাওয়াদের বাম ভ্রুর ওখানে একটা ছোট্ট কাটা দাগ, আর চোখগুলো গাঢ় বাদামি, যা দূর থেকে না বোঝা গেলেও এত কাছে থেকে সাবরিহা বুঝতে পারল। এই চোখ, এই কাঠিন্যে শক্ত গম্ভীর মুখ দেখে সে প্রেমে পড়েছিল। মুসাওয়াদকে সাবরিহা দেখেছিল তাদের স্কুলের সামনে। কালো শার্ট পরিহিত, শার্টের হাতা ফোল্ড করে, একটা সানগ্লাস পরে তার কালো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল খুবই ব্যক্তিত্বের সাথে। সাবরিহার স্কুলের জীবনের শেষ ক্লাস ছিল ওই দিন। তার ছুটির সময় ছিল। সাবরিহা মুসাওয়াদকে দেখে হাবার মতো তাকিয়েছিল অনেকটা সময়। তারপর যখন দেখলো আমেনা ম্যাডাম এসে মুসাওয়াদের সাথে কথা বলে গাড়িতে উঠেছে, তখন আর বুঝতে বাকি নেই এটাই আমেনা ম্যাডামের শক্তপোক্ত কাঠখট্টা নেভিম্যান ছেলে। আমেনা ম্যাডাম আগে থেকেই সাবরিহার ভীষণ পছন্দ ছিল, সাথে আমেনা মিসও সাবরিহাকে দারুণ পছন্দ করত। তারপর তো পরীক্ষা, আর পরীক্ষার পর কলেজ চান্স পেয়ে এই কলেজ থেকেই গেছে সাবরিহা। মাঝে সামিউল সাহেবের সাথে আমেনা বেগমের একটা পরিচিত ছিল, তা জানতোই না সাবরিহা। কিন্তু ততদিনে সাবরিহাও আমেনা বেগমের মন শক্তপোক্তভাবে জয় করে নিয়েছিল। আর এরপর হুট করেই সামিউল সাহেবকে আমেনা বেগম নিজে থেকেই বিয়ের প্রস্তাব পাঠান। বাবা একটু গরুমিশি করেছিল, মুসাদের বয়স একটু বেশি হওয়ায়, কিন্তু সাবরিহা এদিকে বেহাইয়ার মতন এসব শুনে জেদ ধরেছে, আর বাবাকে বলেছে, আমি বিয়ে করলে ওই পোড়া খাওয়া ব্যক্তিত্বের নেভি অফিসারকেই বিয়ে করব বাবা। বাবা একটু সময় নিয়েছিল। তারপর সুমি বেগম আর আমেনা বেগম এত বোঝাতে সবাই রাজি হয়ে যায়। আর তারপর শুরু হয় অপেক্ষা। কিসের অপেক্ষা? মুসাওয়াদের ফেরার অপেক্ষা। মাঝে হুট করেই বাবা মারা গেল। এই সময়টা আমেনা বেগম সাবরিহাকে সাপোর্ট দিয়েছে। তারপর তো মুসাওয়াদ আসতেই বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সব প্রস্তুতি শুরু হয়। আর তারপর সময় বুঝে মুসাওয়াদকে ঠিক রাজি করে নেয় আমেনা বেগম। দম ফেললো সাবরিহা, তারপর ধীর স্বরে বলে, আমি জানি আপনি একজন কঠিন মানুষ, কিন্তু আপনি যে দায়িত্ব নিয়েছেন সেটা আমাকে কিছুটা আশ্বস্ত করেছে। আমি জানি হয়তো আপনি পুরোপুরি একা সামলে উঠতে পারবেন না, কিন্তু যতটুকু বলেছেন এতেই আমি কৃতজ্ঞ।
সব থেকে বড় কৃতজ্ঞতা এই যে আপনি আমার জীবনে এসে আমায় পূর্ণ করে দিলেন। মুসাওয়াত অনেকটা সময় মেয়েটার মুখে তাকিয়ে রইল। মেয়েটার মুখে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। এত ছোট বয়সে এত আত্মবিশ্বাস। একটুখানি হাসলো। কিছুটা অজান্তেই সে মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু সাবরিহা ফের বলল, আমি চাই আপনি আমায় সাহায্য করুন, যেন আমি আপনার যোগ্য স্ত্রী হতে পারি, সাথে সবকিছুই আপনার সামনে প্রকাশ করতে পারি। আমি চাই না যে আপনি কোনো সময় আমার জন্য কোথাও অস্বস্তিতে পড়েন। এবার মুসাহার দৃষ্টি আরেকটু গভীরভাবে হলো। তার চোখে এক ধরনের সম্মান ছিল, তবে সে বুঝতে পারছিল সাবরিহা একেবারে অযথা কোনো চাপ সৃষ্টি করছে না, বরং সাবরিহা খুব নরম এবং ভদ্রভাবে তার পাশে থাকতে চায় আর তার কাছে সাহায্য চাচ্ছে। মুসাওয়াত খানিকটা নরম গলায় বলল, আমার কাছ থেকে আপনাকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় আমি করব। আম্মাকে কথা দিয়েছি আমি। তবে আমার কিছু প্রশ্ন আছে। সাবরি একটু হেসে, তাতে যেন তার চোখের কোণে কিছুটা অস্বস্তি ছিল, বলল, ধন্যবাদ। আমি সত্যিই আশা করি আপনি আমার পাশে থাকবেন আর আপনার সব প্রশ্নের জবাব ধীরে ধীরে পেয়ে যাবেন। একটু ধৈর্য রাখতে হবে। তবে আম্মুর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আম্মু যথেষ্ট সুন্দর একটা মানুষ। ওনাকে আমি ভীষণ পছন্দ করি। উনি আমার মায়ের মতো, আর আপনার মা অর্ধাঙ্গ। আপনি আমার ভরসা করুন। আপনার মাকে দেখে রাখার দায়িত্ব আমার। আপনি আমার পরিবারের দায়িত্ব নিলেন, আমি দায়িত্ব না নিয়ে কোথায় যাই? আর ওই বাসা, আম্মু আর আপনি, এখন সব আমার। 3 কবুলে আমি সব তো জিতে নিয়েছি, আর ছিনিয়ে নিতে পারবেন না। সেই মুহূর্তে মুসাওয়াত যেন উপলব্ধি করলো যে সাবরিহার মৃদু আর নরম দৃষ্টিভঙ্গি তার জীবনের কঠিন প্রেক্ষাপটের মাঝে এক অদ্ভুত শান্তি এনে দিতে পারে। তবে সাবরিহা তাকে ধোঁয়াশায় রাখছে। সাবরিহা আগে থেকেই তাকে চিনতো। এখন যদি মেয়েটা ইন্টার কমপ্লিট করে, তাহলে তাকে মেয়েটা আরো 2 থেকে 3 বছর আগে দেখেছে। কোন গার্লস স্কুলের কথা বলছে মেয়েটা? মা কি আগে থেকে মেয়েটাকে চিনতো, বা এমন কিছু যা মা মুসাওয়াত থেকে লুকিয়েছে? সাবরিয়া এখনো মুসাওয়াতের দিকে তাকিয়ে আছে। হুট করে সে আবদার করার কণ্ঠে বলে, আপনার ওই ভ্রুর ওখানের ওই কাটা দাগটা কি? আমি একটু ছুঁয়ে দেখতে পারি? একটু। ভরগায় ছেলেটা। মেয়েটা এত স্বাভাবিক হচ্ছে কিভাবে? জবাব দিতে পারলো না মুসাওয়াত। তবে সাবরিহা অনুমতির প্রয়োজন বোধ না করেই গায়ে ভর দিয়ে হাত উঠিয়ে মুসাওয়াতের ভ্রুর সেই আকর্ষণীয় কাটা দাগটা আলতো হাতে ছোঁয়ায়। তারপর আবার শান্ত মতো সোজা হয়ে দাঁড়িয়ে মুসাওয়াতের দিকে তাকিয়ে আবারও বলে, আরেকটা আবদার করি। আসলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপনি আমার, মানে আপনাকে আমি বিয়ে করে নিয়েছি। মুসাওয়াতের কেন যেন হাসি পেল। এই মেয়েটা কিছুক্ষণ আগে পর্যন্ত খুব বুঝদারের মতো কথা বলে, এখন তো এই বাচ্চাদের মতো আবদার করছে। তাই ধীর স্বরে বলে, বলুন, চেষ্টা করব। সাবরিয়ার হাসি চড়া হলো। সে বলল না, হুট করে মুসাওয়াতকে ঝাপটে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কান্না করে দেয়। হুট করে এমন করে ভরকে যায় মুসাওয়াত। সে কি বলবে, কি করবে? মেয়েটা হুট করে কাঁদছে কেন? ভরকানো গলায় বলে, এই কাঁদছেন কেন আপনি? কি হয়েছে বলুন আমাকে। নাকটা না শব্দ শোনা যায়, শুধু সাথে মাথা নাড়ায় সাবরিহা। তারপর আরেকটু শক্ত করে সেই ভাতন যেন মুসাওয়াতকে ছেড়ে দিলেই মুসাওয়াত হারিয়ে যাবে। সাবরিহা জানে এই একটা হাবলা ও বেহায়ার মতো কাজ, তবে মুসাহাতকে নিজের করে পাওয়ার আনন্দ যেন সব হুঁশ জ্ঞান হারিয়েছে। সাবরিহা জানে, তবুও আবদারের গলায় বলে, জড়িয়ে ধরলে এমন ভাবে ধরতে হয় যেন কেউ পালিয়ে যেতে না পারে। তাই আমার শক্ত করে ধরুন, যেন আমি বা আপনি কেউ আর পালাতে না পারি। মুসাওয়াতের কি হলো কে জানে না, ওই হাঁটুর বয়সী মেয়েটার কথাটা বলার সাথে সাথেই নিজের অজান্তে জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা কি বেহায়া, বেলাজ? এসব বলে কি আসলেই আখ্যা দেবে মেয়েটাকে? কিন্তু সে যে রকমের, মেয়েটা এতটা সহজ না হলে সে কখনোই তার খোলস ছেড়ে বেরোতে পারতো না। একটা সম্পর্ক সহজ করতে একজন একজনকে আগ বাড়াতে হয়, সহজ হতে হয়। সেখানে মেয়েটা চাইছে সব সহজ করতে, তাহলে মুসাওয়াত একটু সময় দিলে কি আর এমন ক্ষতি হবে? একটা চান্স দিয়েই দেখা যাক। বয়স তো হয়েছে, সাথে সব অফিসারটা বিয়ে করে বাবা হয়ে গেছে। Will you give me a kiss on my forehead? মুসাওয়াত তো এত অভদ্র অসভ্য ছিল না। হলো কবে থেকে সেইভাবে চিন্তা করছে যে? ঢোক দিল ছেলেটা। এর মধ্যে কানে এলো সাবরিহার বলা ধীর স্বরে এক, Will you give me a kiss on my forehead? থমকালো মুসাওয়াত। এত সাবলীল ভাবে কে এমন আবদার করে?
মুসাওয়াদের কি করা উচিত, সে কি করবে? ভাবনার মধ্যে রুমের দরজা নক করলে দুজনের ভাবনার ভাটা পড়ে। আর সাবরিহা নিজের হুঁশে আসতে ছিটকে সরে যায়, সাথে লজ্জায়ও গুটিয়ে এলো মেয়েটা। মুসাওয়াদ বাধা দিল না, ঘুরে রুমের দরজার দিকে একবার তাকিয়ে আবারও সেখান থেকে চোখ ঘুরিয়ে সাবরিহার দিকে তাকায়। সাবরিহার মাঝে এত সময় জড়তা না দেখা গেলেও এখন জড়তা দেখা যাচ্ছে। লজ্জায় লালিমায় আভা পড়ে গেছে মেয়েটার মুখে। মাথা নিচু করে এলোমেলো চোখের দৃষ্টি ফেলে জড়তায় মেঝেতে পা খুঁড়তে খুঁড়তে ধীরে স্পষ্টে বলে, আম অ্যাকচুয়ালি সরি, আসলে এক্সাইটমেন্টে কি থেকে কি করে। কথা সম্পূর্ণ করার আগেই মুসাওয়াদ এগিয়ে এসে তার হাতে রাজেলায় উঠিয়ে নিল সাবরিহার ছোট্ট মুখটা। তারপর ধীরে এগিয়ে এসে পরিপূর্ণতায় ছোট্ট পরশ এঁকে দেয়। নিঃসংকোচ আবেদন ছিল মেয়েটার। মেয়েটা এত জড়তা কাটিয়ে খুব কাছে আসতে পারলে মুসাওয়াদেরও উচিত একটু ছাড় দিয়ে আর একটু কাছে আসার পথ খুলে দেওয়া। মুসাওয়াদ ওষ্ঠ ছোঁয়াতেই চোখ বন্ধ করে কেঁপে উঠল মেয়েটা। তাই স্পষ্ট টের পেয়েছে মুসাওয়াদ, এই ছোঁয়া পবিত্র, হালাল। সাথে মেয়েটার একটুখানি জেদ আর আবদারও। থাকুক, মেয়েটার একটু আবদার না হয় পূরণ করেই দিল। ওষ্ঠ ছুঁয়ে মুসাওয়াদ খুব শান্ত শীতল চোখে তাকালো সাবরিহার মুখ পানে। সাবরিয়া এখনো চোখ বন্ধ করে আছে। দেখতে মন্দ নয়, হলেই কি। মায়ের পছন্দের উপর পুরো ভরসা আছে মুসাওয়াদের। মা যা বাছাই করবে নিশ্চয়ই সে জিনিস নিশ্চয়ই স্পেশাল। আবারও দরজায় নক পড়তেই মুসাওয়াদ মেয়েটাকে ছেড়ে দেয়। সাথে সাথেই মুক্তি পেতে ভারী নিঃশ্বাস ফেলে সাবরিহা। ঢোক গিলল। সে কখনো ভাবেইনি এভাবে এতটা কাছে। সব স্বপ্নের মতো মনে হচ্ছে সাবরিহার। সাথে লজ্জাও পেল। লোকটাকে যতটা কাঠখোট্টা ভেবেছিল সাবরিহা, ততটাও সে নয়। তবে সে কি বিয়ের প্রথম দিনেই অসভ্য লোক বলবে সাবরিহা, কিন্তু দাবিটাও সাবরিহা ছিল। আর ভাবতে পারল না, লজ্জায় মাথা নুয়ে আসছে। আজকে তার মুসাওয়াদের দিকে চোখ তুলে তাকাবে না সাবরিহা। তাকালেই মনে হবে লজ্জায় মরে যেতে, কিন্তু সাবরিহা তো দ্রুত মরতে চায় না। মুসাওয়াদের সাথে আরো অনেকগুলো তৃষিত তরঙ্গের বসন্ত পার করতে চায় সে। দরজা খুলতেই আমেনা বেগমকে দেখে একটু লজ্জিত ভঙ্গিতে হাসলো মুসাওয়াদ। তারপর মাকে পাশ কাটিয়ে চলে গেল সে। আমেনা বেগমের বুঝতে বাকি নেই ছেলে কেন লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলেনি। মুসাওয়াদ চলে যেতেই আমেনা বেগম ধীরে রুমে প্রবেশ করে। তারপর সাবরিহাকে উদ্দেশ্য করে বলে, কি রে, বিয়ে হতে না হতে আমায় ভুলে গেলি? নট ফেয়ার। এখন কি এখানে থাকার ইচ্ছে আছে নাকি বাসায় যাবি? অবাক হয় সাবরিহা, সাথে ভালোও লাগে। আমেনা ম্যাম মানুষটাই এমন, কত সুন্দর করে মানুষকে আপন করে নিতে জানে। তবে অবাক গলায় বলে, বাসায়? তোর বাসায়? এখন মুসাওয়াদের ঘরই তোর ঘর, তোর বাসা। এখন এটা তোর বাবার বাড়ি। দম আটকে এলো সাবরিহার। বিয়ে হতে না হতেই সাবরিহা পর হয়ে গেল নাকি? এখন এটা তার বাড়ি নেই, এটা তার বাবার বাড়ি। কথা বলতে পারলো না। আমপনা বেগম হাসলেন। তারপর মাথায় হাত রেখে বললেন, একদম নার্ভাস হবি না, মন খারাপ তো একদমই না। বাসায় চল, যখন মন চাইবে চলে আসবি। আমি কিন্তু একটু আটকাবো না। এখন ফিরতে হবে, রাত অনেক হয়েছে। ব্যাগ গুছিয়েছিস? এবারও জবাব করতে পারলো না সাবরিহা। সুমি বেগম এলেন তখন। তারপর পেছন থেকে বলেন, ভাবি ওর কথা বাদ দেন, ওই যে পেছনে লাগেজ আছে, ওখানে ওর দরকারি জিনিসপত্র আছে। আমেনা বেগম হাসলেন। প্রতিটা মেয়েই এমন সময় পার করে, তাই আমেনা বেগম চায় না সাবরিহার উপর জোর খাটাতে। তাই ধীরে বলে, তুই কি আজকে এখানে থাকবি? তাহলে আমি আর মুসাওয়াদ চলে যাই, তুই থাক। যখন ফিরতে ইচ্ছে হবে কল দিস, নিয়ে যাব। এবার চমকালো সাবরিহার। নিলজ্জের মতো চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, আমি যাব, যেতে চাই। শিকারী নিজেই আমার কাছে এসেছে, তাকে ছাড়ি কি করে? অথচ মুখ থেকে একটা কথা উচ্চারণ করতে পারলো না। মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যা বলবেন তাই হবে আমেনা ম্যাডাম। মিষ্টি হাসলো। আমেনা বেগম ঠিক জানেন সাবরিহার মনে কি চলছে, তাই নিজেই এগিয়ে এসে লাগেজ তুলে নিয়ে বলে, আমার মুসাওয়াদের মতো আম্মু ডাকবি সাবরিহা। এই আপনি টাপনি শুনলে আমি কিন্তু বুড়ি বুড়ি ফিল পাই। তখন আবার আবদার করে বলবো, বুড়ি হচ্ছি, নাতি নাতনি দেখতে চাই। আর ওইসব ম্যাডাম ফ্যাডাম আগে ডাকতি, ওটা আলাদা।
এখন তুই আমার ছেলের বউ, এখন আমাকে আমার ছেলের মতোই আম্মু রাখবি, বুঝলি? আমেনা বেগমের প্রতিটা কথায় লজ্জায় নুয়ে গেছে মেয়েটা, শুধু মাথা নাড়িয়ে অস্পষ্ট ভাবে বলে। আমেনা বেগম আবারও হাসলো, তারপর বলে, তাহলে আয়। এই মুসদ, এদিকে আয়, লাগেজটা নিয়ে গাড়িতে তোল। মুসাওয়াদ এলো ডাক দেবার কিছু সময় পরেই, এসে এদিক সেদিক না তাকিয়ে লাগেজ নিয়ে চলে গেল। কেন যেন খুব জড়তা কাজ করছে। লাগেজ নিয়ে গাড়িতে রেখে এসে আবারও বাসায় এলো মুসাওয়াদ। তখন সুমি বেগম মেয়েকে ঝাপটে ধরে কাঁদছে, আর আমেনা বেগম বুঝানোর চেষ্টা করছে, সাথে সুবাইতা বোনের আঁচল ধরে আছে। সাবরিয়াও কান্না করছে, কান্নার ধমকে শরীর ভেঙে আসছে। বিয়ে শেষ হতেই ধীরে ধীরে যারা ছিল তারা চলে গেছে। তাতে মুসাওয়াদের খানিকটা অবাক লাগলেও ততটা ভাবে না। সে এগিয়ে এসে সুমি বেগমের সামনে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে, রাত হচ্ছে। সুমি বেগম মুখ তুলে সাবরিহার হাত মুসাওয়াদের হাতে তুলে দিয়ে বলে, সাবরিহা আমাদের ভীষণ শখের মেয়ে ছিল বাবা, ওকে দেখে রাখবে। এখন থেকে ওকে দেখে রাখার দায়িত্ব তোমার বাবা। যদি কখনো মনে হয় আমার মেয়ের দায়িত্ব আর নিতে পারছো না, তখন আমার মেয়েকে এভাবে ফিরিয়ে দিয়ে যেও, তবুও ওকে কষ্ট দিও না। সাবরিহার বাবার কাছে যেন বলতে পারি মেয়েটা ভালো আছে, মেয়েটা যোগ্য মানুষের কাছে আছে। শান্ত শীতল চোখে নির্বিশেষ চোখ তাকিয়ে রইল খানিকক্ষণ, তারপর সাবরিহার হাতটা আর একটু শক্ত হাতে ধরে বলে, এই যে হাতটা ধরলাম, নিজের শরীরের এক বিন্দু রক্ত থাকলে তা দিয়ে আপনার মেয়েকে আগলে রাখার চেষ্টা করব। আম্মু আর আপনার মেয়েকে দেখে রাখবো, ভরসা করুন। সাবরিহাকে সারা জীবন ভালো রাখবো। কথায় কি একটা ছিল যেন। সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। মুসাদ সবাইকে দেখে আবারও নির্জীব গলায় বলে, আমাদের ফিরতে হবে। গাড়ি চলছে নিজস্ব গতিতে। গাড়ির মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে, সাথে মুসাওয়াদের নাসারন্ধে একটা মেয়েরই মিষ্টি গ্রান ধাক্কা দিচ্ছে বারবার। তাতে যেন মনোযোগ সরে যাচ্ছে। আমেনা বেগম আগে এসে পেছনে বসেছিলেন, এখন ঘুমিয়ে গেছে অনেক সময়। সাবরিয়াও সিটে মাথা হেলিয়ে চুপ করে চোখ বন্ধ করে আছে, হয়তো কিছু একটা ভাবছে। মুসাওয়াদ গাড়ি ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার লুকিং গ্লাস দিয়ে চোখ ঘুরিয়ে সামনে পেছনে তাকাচ্ছে। এমনটা মুসাওয়াদের কখনোই হয় না, তবে এবার কেন ড্রাইভে মনোযোগ দিতে পারছে না সে? কি সমস্যা, কি কারণে ঠিক করতে পারলো না। কিছু সময় পর পর সাবরিহার চুরির শব্দে মনোযোগ আবারও ভ্রষ্ট হচ্ছে মুসাওয়াদ, তাই গম্ভীর গলায় বিড়বিড় করে বলে, আমি কোনো জেন্টলম্যান নই তরঙ্গ। আপনি অতল সমুদ্রের মতো, নীল সমুদ্র আমার নির্ভীক বানিয়েছে, আর আপনি সেই তরঙ্গ যে আমার নির্জীবতাকে চূর্ণ বিচূর্ণ করেছেন। আপনি যেমন আপনার তাণ্ডবের ঢেউই আমাকে উন্মাদ করবেন, আমি আপনাকে ছিন্ন ভিন্ন করবো আমার শর্তে। আপনার চুরির শব্দ, নূপুরের কম্পন, সবকিছু আমার ছোঁয়ায় এমনভাবে আপনাকে গেঁথে যাবে যা কখনোই আপনার থেকে মুক্তি পাবে না। নট ইভেন when I tear you apart pieces by pieces, while you whisper my name between your settled breath, তরঙ্গ। গাড়ি এসে থেমেছে মুসাওয়াদের অ্যাপার্টমেন্টের সামনে। মুসাওয়াদ গভীর শ্বাস ফেলে প্রথমে পাশে তাকালো, সাবরিহা ঘুমিয়ে গেছে। তারপর পেছনে তাকালো, আমেনা বেগমও ঘুমিয়ে আছে। কাউকে ডাকতে ইচ্ছে করছে না, তবুও প্রথমে ধীর গলায় মাকে ডাকলো। আম্মা, আম্মু, এসে গেছি আমরা, উঠো। পিটপিট করে ধীরে ধীরে তাকায় আমেনা বেগম, তারপর আলতো হেসে বলে, কখন এলাম? কে বলি? আচ্ছা। বলে সাবরিহাকে দেখে বলে, সাবরিয়া তো ঘুমাচ্ছে। হ্যাঁ, তাই তোমাকে ডাকলাম। আচ্ছা বাবু শোন, ওকে ডাকা দরকার নেই, তুই এক কাজ কর, ওকে কোলে তুলে নে। কি? আমি? ঘাবড়ে গেল মুসাওয়াদ, চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে আমেনা বেগম ধীরে হাসলো, তারপর বলে, তোদের দিদুন ভীষণ শৌখিন মানুষ ছিল, বুঝলি কায়ান? আমার বিয়ে হলো সেই বড় অনুষ্ঠান করে, একদম পালকিতে নিয়ে এলো আমায়। তারপর তোর বাবাকে বলল বউকে কোলে তুলে ঘরে তুলতে হবে, এটা নাকি ওনাদের বাড়ির রেওয়াজ। আমি তো লজ্জায় মরি মরি অবস্থা। এদিকে তোর দিদুনও বলে দিয়েছে বউকে কোলে করেই ঘরে তুলবে, নচেত নয়। কি আর করার, তোর বাবা আবার একটু নির্লজ্জ প্রকৃতি ছিল। দ্বিতীয়বার বলতেই ধেই ধেই করে আমায় কোলে তুলে নিল। আমি লজ্জার রুম থেকে 2 দিন বের হইনি। কথাটা বলেই আমেনা বেগম খিলখিলিয়ে হেসে ফেললো। ততক্ষণে সাবরিহা উঠে গেছে, আর আমেনা বেগমের বলা শেষ হতেই ভীষণ আগ্রহী গলায় বলে, তারপর তারপর কি হলো আম্মু?
দুজনই সাবরিহার দিকে তাকালো। সাবরিয়াও বোকা বোকা মুখে বলে, কি হলো আম্মু, বলো কি হয়েছে তারপর? আমেনা বেগম হাসি থামিয়ে জিজ্ঞেস করে, কখন উঠলি? ঘুম ভাঙতেই তো শুনলাম তুমি বাবার আর তোমার বিয়ের গল্প বলছিলে, তাই আর কথা বলিনি। আচ্ছা, উঠেই তো গেছিস, এখন দ্রুত নাম। আর কায়ান, গাড়িটা রেখে দ্রুত সাবরিহাকে তুলে নে। রীতি রেওয়াজ না মানলেও এটা বংশ পরম্পরায়, তাই এটা মানতেই হবে। এইদিকে সাবরিহা মনের মাঝে বোধ হয় ঘুঙুর পরে নাচছে। মুসাওয়াত তাকে কোলে তুলে বাসায় নিয়ে যাবে। ইস, ভাবতেই দম বন্ধ কর লজ্জা হারা দিচ্ছে শ্যামবর্ণের অঙ্গনার গায়ে। মুসাওয়াত একবার সাবরিহার রক্তিম মুখে তাকালো। মেয়েটা বোধ হয় শুধু সুযোগ খুঁজছে মুসাওয়াতের কাছে আসার। দীর্ঘশ্বাস ফেলল সে। আর আমেনা বেগম গাড়ি থেকে নেমে যেতেই সাবরিহা নেমে এলো। তারপর মুসাওয়াত গাড়ি ঘুরিয়ে পার্কিং লটে এসে জায়গা মতো গাড়িটা রেখে ধীরে হেঁটে এলো। আমেনা বেগম মুসাওয়াতের অপেক্ষা করছিল। আসতেই উনি বলে, সাবরিহাকে কোলে তুলে আনবি কায়ান, যা বলেছি শুনিস। আর আমি গেলাম। সাবরিহাকে তোর ঘরে মিষ্টি মুখ করিয়ে প্রবেশ করাতে হবে। কোনো মতে তাড়াহুড়ো করে কথাটুকু বলে আমেনা বেগম চলে যান। সে চায় না ছেলেটা তার সামনে অসুস্থতে পড়ুক। তবে এটা বংশের রীতিতে না থাকলেও আমেনা বেগম এমনটা বলতেন। ছেলেটা জড়তা নিয়ে বসে আছে, অথচ ছুটি আছে আর 6 দিন। এখন যদি একটু কোনোভাবে সব ঠিকঠাক করতে পারেন, তাহলে সাবরিহাকে মুসাওয়াদের সাথে পাঠাতে আর ঠেকায় কে? আমেনা বেগম চলে যেতে মুসাওয়াত সাবরিহার দিকে তাকায়। কি একটা অবস্থা! ডোক গিলল মুসাওয়াত। তারপর ধীরে বলে, আচ্ছা, আমরা লিফটে যাই। লিফট অ্যাপার্টমেন্টের সামনে থাকলে না হয় আপনাকে কোলে তুলে নেব। সাবরিহা মাথা নিচু করে খানিক সময় বাদে জবাব করে, আম্মু যদি জানতে পারে বকা দেবে তো। মুসাওয়াত ফুস করে শ্বাস ফেলল। তাহলে এই মেয়ে যে মায়ের ন্যাওটা হবে বুঝতে আর সময় লাগলো না। পাঞ্জাবির হাতাটা একটু উপরে উঠিয়ে এসে ধুপ করে সাবরিহাকে কোলে তুলে নেয়। প্রথমে বুঝতে না পেরে ভরকে যায় সাবরিহা, তবুও নিজেকে সামনে নিয়ে গলার ওপর থেকে হাত রেখে বিপরীত সাইডের কাঁধের কাছে খামছে ধরে আছে। মুসাওয়াত আলতো চোখে হাতের দিকে তাকিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। সময় ব্যবধানে লিফট থামতেই সেখানে উঠে 8 তলার বোতাম টিপতে দিতেই লিফটটা বন্ধ হয়ে যায়। সাবরিহা এত সময় এক্সাইটেড থাকলেও এখন বুকের ভেতর ধুকপুকানি যেন একটু একটু করে বেড়ে চলেছে। আচ্ছা, মুসাওয়াত কি সাবরিহার ধুকপুকানি শুনতে পাচ্ছে? শুনলে ওটা কি বলবে? আজকে সাবরিহা কেমন হ্যাংলার মতো কাজ করেছে। নিশ্চয়ই তাকে গায়ে পড়া বেহাইয়া মেয়ে লোক ভেবে বসে আছে মুসাওয়াত। কিন্তু মুসাওয়াতকে এতটা কাছে দেখে নিজেকে সামলাতে পারেনি। এখন মুসাওয়াত যা ভাবার ভাবুক, সাবরিহা এতে মন খারাপ করবে না। এর মধ্যে লিফটে এসে থামলো গন্তব্যস্থলে। সাবরিয়াও নিজের ভাবনা ভঙ্গুর করলো। মুসাওয়াত ধীর ভঙ্গিতে হেঁটে 8 খ নম্বর ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ালো। সাবরিহা খোলা দরজার দিকে একবার তাকায় তো একবার মুসাওয়াতের দিকে তাকায়। এত সাবলীল ভাবে কে কোলে নিয়ে এত সময় দাঁড়িয়ে থাকতে পারে? মুসাওয়াদের কি হাত ব্যথা করছে না? তাহলে এত স্বাভাবিক কিভাবে? সাবরিহার ওজন 50 কেজি, অথচ মুসাওয়াতকে দেখে মনে হচ্ছে সে 5 কেজির একটা তুলোর বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। কতটা সূক্ষ্ম, শান্ত, শক্ত চেহারার, মুখ সামনের দিকে তাকিয়ে আছে। এই সময়ই আমেনা বেগম এলেন। তার হাতে একটা বড় কাচের প্লেট, তাতে সাজানো ভিন্ন ভিন্ন স্বাদের মিষ্টিও, অন্য হাতে 1 গ্লাস দুধ। আমেনা বেগম এসেই বলে, কায়ান, ওকে এখন নামা, এখন খাবে, দোয়া করব, তারপর আবারও তুললে তোর ঘরে নিয়ে যাবি। নিজেকে যতই স্বাভাবিক করতে চাইছে মুসাওয়াত হচ্ছে না। এই মেয়েকে ঘরে কিছু উল্টাপাল্টা করে বসলে মেয়েটা শুধু সুযোগ খুঁজছে। অদ্ভুত সব নিয়ম। মন যে কি চায় একটা কবুলে কত কিছু বদলে দিল। সাথে তার মনও পাগলা ঘোড়ার মতো ছুটছে। তখন কি চাইছে কিছুই বুঝতে পারছে না সে, সাথে লাগামও টানতে পারছে না। বিরক্তিতে শ্বাস ফেলল মুসাওয়াত। ততক্ষণে আমেনা বেগম সাবরিহাকে মিষ্টি খাইয়ে দুধ খাইয়ে দিল। তারপর মাথায় হাত রেখে দোয়া করে মুসাওয়াতকে উদ্দেশ্য করে বলে, ওকে তোর ঘরে নিয়ে যা, ভীষণ ক্লান্ত মেয়েটা। আর শোন, কিছু প্রয়োজন হলে ডাকিস, আমার ভীষণ ঘুম পাচ্ছে, দ্রুত বাসায় আয়। মায়ের মুখের দিকে তাকালো মুসাওয়াত। এখানে তাকে সমুদ্রের মাঝে ফেলে মা বলছে সে ক্লান্ত। অদ্ভুত সবকিছু। ঢোক গিলে ধীরে ধীরে কোলে তুলে নিল। সাবরিহার তো মজাই লাগছে। এত সুখ তার কপালে ছিল, এত সুখ, এত আনন্দ কপালে সইবে তো।
তার তো কপালে শান্তি সয় না ভেবেই মন খারাপ হয়ে এলো মেয়েটার। রুমে এসে নামাতেই সাবরিহার ভাবনা ভাঙলো। চোখ ঘুরিয়ে সারা রুমে চোখ বুলালো। একটা সাজানো গোছানো রুম। সাবরিহার রুমটা পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। মুসাহাত সাবরিয়াকে কোল থেকে নামিয়ে দ্রুত কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার, তারপর বাকি সব। সাবরিহা সারা রুমে চোখ বুলিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার এখনো বিশ্বাস হচ্ছে না, এই ঘর এখন তার ঘর, আর এই ঘরের মালিকও এখন তার। 3 বছরের ভালোবাসা পূর্ণ হয়ে এলো তার জীবনে। তার ধৈর্যের ফল মিষ্টি করে দিয়েছে তার সৃষ্টিকর্তা। তার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে সাবরিহা। তারপর ধীরে মাথার ঘুমটা খুলল। তবে এত ক্লিপ লাগানোর কারণে হাত ব্যথা হয়ে আসছে। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, খালি পেটে মিষ্টি আর দুধ খাওয়ায় শরীর গুলাচ্ছে। ভাবতে ভাবতেই আসলেই মাথা চক্কর দিয়ে পেটের ভেতর মোচড় দিয়ে শরীর গুলিয়ে উঠল। তখনই মুসাওয়াত কেবল ওয়াশরুম থেকে বেরিয়েছে। তাতে পাশ কাটিয়ে ওয়াশরুমে গল গড়িয়ে বমি করলো মেয়েটা। প্রথমে থমকালেও মুসাওয়াত দ্রুত সাবরিহাকে ধরলো। সাবরিহাকে ধরতেই শরীর ছেড়ে দিল মেয়েটা। নিবু নিবু চোখে তাকিয়ে ধীরে শুধু বলে, ভীষণ খারাপ লাগছে কায়ান। মায়া এলো মেয়েটার প্রতি। ধীরে ধীরে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল মুসাওয়াত। তারপর পানি নিয়ে মুখ ধুয়ে মুখে পানি দিয়ে বলল, কুলকুচি করে ফেলে দিন। পরপর 3-4 বার করার পর মুসাওয়াত কিছু না বলে কোলে তুলে সরাসরি বিছায় এনে রাখলো সাবরিহাকে। সাবরিহা এখনো নিবু নিবু চোখে তাকিয়ে আছে। মুসাওয়াত শান্ত চোখে তাকিয়ে বলে, কান্নে কিছু? জবাব এলো না। সাবরিহা মুখ নাড়িয়ে কিছু একটা বলল, তবে শোনা গেল না। মুসাওয়াত দীর্ঘশ্বাস ফেললো। তারপর ধীরে দরজা ঠেলে বেরিয়ে এসে মায়ের রুমের দিকে তাকালো। রুমের দরজা বন্ধ, হয়তো ঘুমিয়ে গেছে। তাই আর মাকে ডিস্টার্ব না করে সরাসরি কিচেনে চলে আসে। তারপর ফ্রিজ থেকে খাবার বের করে তা মাইক্রোওয়েভে গরম করে তা প্লেটে তুলে দিয়ে রুমের দিকে যায়। ধীরে রুমে ঢোকে, বিছানার দিকে তাকালো। সাবরিহা চোখ বন্ধ করে আছে। ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা গেল না। তাই এগিয়ে এসে খাবারটা বেড টেবিলে রেখে ধরে পাশে বসে আলতো স্বরে বলে, সাবরিহা, সাবরিহা, খাবার গরম করে এনেছে, উঠুন খেয়ে নেবেন। জবাব এলো না। সে ঘুমিয়ে গেছে বুঝতে সময় লাগলো না। তবে এভাবে রেখে দিলে পরে শরীর আবার খারাপ লাগবে। তাই ভেবে ধীরে এক হাত ঝাঁকিয়ে আবার ডাকে, সাবরিহা। খাবো না আম্মু, ডেকো না। থমকালো মুসাওয়াত। তারপর মুখ টিপে হেসে ফেলে তারপর গম্ভীর গলায় বলে, আমি আপনার মা নই সাবরিহা, উঠুন আমি খাইয়ে দিচ্ছি। তড়াক করে চোখ মেলে তাকায়। সাথে সাথে নিজের বোকামি বুঝতে লজ্জা পেয়ে বসে মেয়েটা। মুসাওয়াত আলতো হেসে সাবরিয়াকে আলতো হাতে উঠিয়ে পিঠের পেছনে বালিশ দিয়ে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর ঘুরে বিপরীতে পাশের বেড ড্রয়ার থেকে 2টো ওষুধের পাতা তুলে নিয়ে আসে। তারপর পানি এনে প্রথমে একটা ট্যাবলেট খুলে দিতে সাবরিহা অবাক চোখে তাকায়। তা দেখে মুসাওয়াত সাবলীল ভাবে বলে, এটা বমির ঔষধ, খেয়ে নেন। এখন এটা খেলে 30 মিনিট পর খাবার খেতে আর সমস্যা হবে না। সাবরিহা অবাক মুখে ওষুধটা তুলে দিয়ে মুখে দিতেই মুসাওয়াত একটা ওয়াটার বোতল দেয়। সেখান থেকে পানি খেয়ে নেয় সাবরিহা। তারপর আবারও মুসাওয়াতের দিকে তাকাতেই মুসাওয়াত বলে, আই থিঙ্ক আপনার এখন চেঞ্জ করা উচিত, তাহলে একটু ফ্রেশ লাগবে। আমি হেল্প করব? ঢোক দিল সাবরিহা। তারপর ধীরে মিনমিন করে বলে, লাগবে না, আমি পারবো। কথাটা বলেই বিছানা থেকে উঠতে চাইলো। তবে সাথে সাথে আবারও মাথা চক্কর দিয়ে উঠতেই বিছানায় বসে পড়ে। মুসাওয়াত দেখলো। তারপর ধীরে সাবরিহার সামনে বসে বলে, আমি ডিফেন্স অফিসার সাবরিহা। সব চিকিৎসা আমার আয়ত্তে না থাকলেও মিশনে টিকে থাকার জন্য কিছু কিছু চিকিৎসা ম্যান্ডেটরি শেখা লাগে। তাই একটি হলেই সামনে মানুষটির পরিস্থিতি বুঝতে পারি। আম্মু আর আপনার মা আপনাকে ভীষণ ভরসা করে আমার হাতে তুলে দিয়েছে। সাথে আপনার কথাবার্তা আমার ভালো লেগেছে। যদিও কিছুটা নির্লজ্জের মতো আবদার করেছেন, তবে আমি কিছু মনে করিনি। এখন আমাকে হেল্প করতে দিন। কথাটা বলেই শ্বাস ফেলে আর হাত উঠিয়ে সাবরিহার গলার ভারী নেকলেসটা খুলে দিল মুসাওয়াত। সাবরিয়া এখনো বোকা ও অবাক বিস্ময় চোখ মুখ নিয়ে তাকিয়ে আছে মুসাওয়াতের দিকে। সাথে মনের মাঝে কেউ একজন সাবরিহাকে আনন্দিত গলায় বলল, এইটা তোর ছোটবেলার স্বপ্ন দেখা ও গল্প শোনা তথাকথিত রূপকথার গল্পের পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসা রাজকুমার না হলেও সমুদ্র রাজ্য রাজ করা রাজকুমার। গহনাগুলো ধীর হাতে খুলে দিচ্ছে মুসাওয়াত। আর সাবরিহাকে অপলক ভাবে নির্নিশেষ চোখে তাকিয়ে আছে মুসাওয়াতের মুখের দিকে। মুসাওয়াত ঠোঁটে ঠোঁট চেপে ধরে।
তো আবার কপাল কুঁচকে আবার স্বাভাবিক করে নিজের মুখাবয় তাকিয়ে থাকতে থাকতে সাবরিহা কখন খুব কাছে এসেছে সাবরিহা নিজেও জানে না। ধীর মুখ এগিয়ে মুসাওয়াদের কানের কাছে যেয়ে সাবরিহা খুব ধীরে ও আলতো স্বরে বলে, এত কাছে আসবেন না কমান্ডার। কেমন উথাল পাথাল হচ্ছে মনের ভেতর, নিষিদ্ধ বাসনা জেগে উঠছে। আমি চাই না আপনি আমার আর বেহায়া কায়া পড়া নির্লজ্জ ঠোঁটকাটা মেয়ে মানুষ ভাবুন আমায়, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।